আচ্ছা, সময় কম যেহেতু শুরু করে দেই। ওকে, প্রফেসরের কি অবস্থা? হয় নাই? হ্যাঁ, আপনি সাবমিট করছেন। আচ্ছা, হ্যাঁ অনলাইন সাবমিট করতে পারবেন। এখন সলিউশনগুলোর কি করব সেইটাই তো ব্যাপার। হ্যাঁ, নেওয়া যাবে, ঠিক আছে, ওকে। অর্ক আসে নেই। আচ্ছা, যেহেতু সময় চলে গেছে কিছু দৌড় দিই। আমরা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি পড়ছিলাম। কবে দিবেন জমা বলেন? পিসের 6 কবে জমা দিবেন? ফ্রাইডে। সবাই কি ফ্রাইডে এগ্রি করেন? কি বলেন? সানডে। আচ্ছা, বাকিরা? উনি সানডে দিতে যেতেছে। আচ্ছা ঠিক আছে, দেন সানডে দেন। সানডে কত তারিখ পরে? আজকে কত তারিখ? 12। আজকে 12 তারিখ। ও সানডে 12 তারিখ। 15 তারিখ আপনাদের পরীক্ষা। আচ্ছা ঠিক। 18 তারিখ। ও আচ্ছা ঠিক আছে, ওকে দেন সানডে। হ্যাঁ আচ্ছা, লাস্ট ক্লাসে হলো একার্ট 91, এই প্রোটোকলটা পড়তেছিলাম। তো এটা হলো একটা কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, কিউকেডি। তো এটাতে যেটা করে সেটা হলো অ্যালিস আর ববের মধ্যে প্রি শেয়ার্ড এন্টেঙ্গেলমেন্ট থাকা লাগবে। ধরলাম স্টেটটা হলো 5+, ওকে। আচ্ছা, এরকম অনেকগুলা বেল পেয়ার শেয়ার করা লাগবে। শেয়ার করার পর আমি কয়েকটা আঁকি। ওকে ঠিক আছে, একটা চেকিং প্রোটোকল রান করা লাগবে ফার্স্টে। এই যেগুলো শেয়ার করা আছে এদের মধ্যে থেকে একটা র্যান্ডম সাবসেট, ধরলাম এই দুটা সিলেক্ট করলাম, একটা র্যান্ডম সাবসেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর এইটাকে হ্যাঁ বুঝি নেই তারা। ও আচ্ছা ওকে, এই র্যান্ডম সাবসেট সিলেক্ট করবে। র্যান্ডম সাবসেট সিলেক্ট করার পর অ্যালিস আর বব এইগুলাকে হলো র্যান্ডমলি আইদার কম্পিউটেশনাল বেসিস অথবা ডায়াগোনাল বেসিস, মানে প্রত্যেকটা পেয়ারের জন্য আইদার র্যান্ডমলি কম্পিউটেশনাল বেসিস অথবা ডায়াগোনাল বেসিস সিলেক্ট করবে। সিলেক্ট করে প্রত্যেকটা পেয়ার মেজার করবে। মেজার করার পর তারপরে এই বেসিস আর মেজারমেন্ট রেজাল্ট এই দুইটা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। কমিউনিকেট করার পরে যদি দেখে যে যেখানে যেখানে বেসিস ম্যাচ করছে সেখানে সেখানে রেজাল্টও ম্যাচ করছে, তাইলে বুঝবে যে মাঝখানে কোনো ট্যাম্পারিং হয় নাই। আর যদি দেখে যে বেসিস ম্যাচ করছে কিন্তু মেজারমেন্ট রেজাল্ট ম্যাচ করতেছে না, তখন বুঝবে যে ট্যাম্পারিং হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বুঝি নেই
এইটাই প্রোটোকলেও লাগবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এইটা গেল চেকিং প্রোটোকল। আচ্ছা, এইটার পরে তারপরে যেটা করবে, যদি চেকিং প্রোটোকল সাকসেসফুল হয়, যেগুলো বাকি থাকবে যেগুলো বাকি থাকবে ওই বাকিগুলোর উপরও আবার একই কাজ করবে, যে দুই পার্টি অ্যালিস আর বব র্যান্ডমলি এক একটা এক এক বেসিসে মেজার করবে। এক এক বেসিস বলতে কম্পিউটেশনাল ডায়াগোনাল বেসিস, যেগুলো রিমেইনিং বেল পেয়ারগুলোর উপর দুইজনই র্যান্ডমলি কম্পিউটেশনাল ডায়াগোনাল বেসিসে মেজার করবে। মেজার করার পর এখন শুধু বেসিস ইনফরমেশনটা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, রেজাল্টগুলো কমিউনিকেট করবে না। ওকে, তো বেসিসগুলো কমিউনিকেট করবে। বেসিস কমিউনিকেট করার পর যেই বেসিস দুইজনে ম্যাচ করছে, আচ্ছা যেগুলো ম্যাচ করে না ওইগুলো ফালাই দিবে, আর যেগুলো ম্যাচ করছে ওইগুলা রেখে দিবে। তো রেখে দেওয়ার পর তারপরে ওইগুলাকে কী হিসাবে ইউজ করবে, ধরলাম এটাকে ডায়াগোনাল বেসিসে মেজার করছিল, রেজাল্ট আসছিল মাইনাস, এটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছে, রেজাল্ট আসছে 0। ঠিক আছে, এবং ধরলাম বব এইটাকে ইয়াতে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছে, রেজাল্ট আসছে 1, আর এটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছে, রেজাল্ট আসছে 0। তো জাস্ট বেসিস ইনফরমেশন কমিউনিকেট করবে। তো এর বেসিস ছিল ডায়াগোনাল আর এর বেসিস ছিল কম্পিউটেশনাল, এইটার এই বেসিসটা ছিল কম্পিউটেশনাল, এই বেসিসটা ছিল কম্পিউটেশনাল। তো এই পেয়ারটা ফালাই দিবে আর এটা রাখবে, হ্যাঁ এইটাই প্রোটোকল শেষ। তো তখন এদের দুইজনের কাছেই সেম বিট আছে। ঠিক আছে, এবং এই যে কালেকশন অফ বিটস যেটা দুইজনের কাছেই ম্যাচ করছে, দুইজনের কাছেই আছে, এইটাকে তারপর তারা কি হিসাবে ব্যবহার করতে পারে। কি হিসাবে কেমনে ব্যবহার করবে, ধরেন আমার কাছে তো এই দুইজন ধরলাম, এদের কাছে এখন একটা বিট স্ট্রিং আছে। বিট স্ট্রিংটা এরকম হতে পারে 0 1 1 0 1 0 1 1 0 0 0 1 1 0, ধরলাম এরকম একটা বিট স্ট্রিং এরা নিজেদের মধ্যে জেনারেট করতে পারছে, যেটা দুইজনের কাছেই আছে। এই জিনিসটাকে ব্যবহার করে এখন তারা এনক্রিপ্ট করতে পারবে অন্যান্য মেসেজ। এটার মধ্যে তো কোনো ইনফরমেশন নেই, কারণ কি এই স্ট্রিংটা তো পুরোপুরি র্যান্ডমলি জেনারেটেড। ঠিক আছে, ধরলাম এখন আমার কাছে একটা ইউজফুল ইনফরমেশান আসছে। ইউজফুল ইনফরমেশান হইতে পারে অনেক কিছু হইতে পারে, ধরলাম কোনো ক্রেডিট কার্ড নাম্বার হইতে পারে, ঠিক আছে, অথবা যে কোনো কিছুই হইতে পারে। ধরলাম ইউজফুল স্ট্রিং হইল এই জিনিসটা 1 0 1 0 1 1 0 0 1 0 1 0 0 1, এটা হলো আমার ইউজফুল ইনফরমেশান। এখন এই ইউজফুল ইনফরমেশানটাকে এইটা ইউজ করে আমি এনক্রিপ্ট করব। ঠিক আছে, তো একেবারে খুবই নাইভ এবং সিম্পল একটা এনক্রিপশন মেথড হইল, ধরেন অ্যাডিশন মড 2। এটা মানে কি জানেন, মানে যোগ করে মড 2 নিব। তো 0 আর 0 যোগ করলে হইল, আচ্ছা এটা লেখা উচিত, এটা বিট ওয়াইজ অ্যাডিশন মড 2। তো 0 0 + 0 0 হবে, 0 + 1 1 হবে, 1 + 0 1 হবে, আর 1 + 1 1 0 হওয়ার কথা, ওইটা 0 হয়ে যাবে। ঠিক আছে, বিট ওয়াইজ মড 2কে আমরা এক্সর হিসাবে লিখতে পারি, দুইটা সেম অপারেশন। ওকে, তো বিট ওয়াইজ মড 2 করলে তাইলে ধরেন এইটার যে এনক্রিপ্টেড ভার্সন, এনক্রিপ্টেড মেসেজ হবে হইল এটার জন্য 1 1 0 0 0 1 1 1 1 0 1 1 1 1, এটা হলো আমার এনক্রিপ্টেড মেসেজ। ঠিক আছে, আচ্ছা এবার এই মেসেজটা হলো আমি কোনো একটা চ্যানেল দিয়ে ধরলাম ববের কাছে পাঠাবো। তো ববের কাছে যখন এই মেসেজটা আবার যাবে, তো ববের কাছে তো এই স্ট্রিংটা আছে অলরেডি, রাইট? এই স্ট্রিংটা কি 0 1 1 0 1 0 1 1 0 1 0 1 1 0 0 0 1 1 0। ঠিক আছে, আচ্ছা তারপরে এই স্ট্রিংটা এই অ্যালিসের কাছ থেকে ববের কাছে আসলো। ববের কাছে আসলে কি 1 1 0 0 0 1 1 1 1 0 1 1 1 1। তারপরে বব আবার এই দুইটার মধ্যে ধরেন বিটওয়াইজ অ্যাডিশন মড 2 করবে বা এক্সর করবে।
ঠিক আছে, তো আপনারা কি জানেন যে এক্সর 2বার অ্যাপ্লাই করলে আগেরটা ফেরত পাওয়া যায়? ওকে, তো বিটওয়াইজ মড 2 করলে তখন অরিজিনাল যেই মেসেজটা ছিল এই মেসেজটা আবার ফেরত পেয়ে যাবে। শেষ, এইটাই। হ্যাঁ, যে ওরা যে এক্সর ইউজ করবে, হ্যাঁ হ্যাঁ, এইটা আগে সিলেক্ট করে রাখে। না, সব র্যান্ডম। হ্যাঁ, না আচ্ছা, এখন ইউজফুল ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছেন? ধরেন আমার এটা হলো কি, দিস ইজ দ্য ক্রিপ্টোগ্রাফিক কি, কি এর মধ্যে তো কোনো ইউজফুল ইনফরমেশন নাই। কি হইলো জাস্ট আপনার এনকোডিং এর জন্য আমরা ইউজ করব, এবং এটা এই কারণে এটা র্যান্ডম হওয়া দরকার, কারণ মানে ইউজফুল ইনফরমেশন হইলে এটা লিক হয়ে যাইতে পারে যদি কোনো ইনফরমেশন থেকে এটা জেনারেট করি। ঠিক আছে, ধরেন আমি কোনো কিছু একটা থেকে এই কিটা জেনারেট করছি, এটা র্যান্ডম না, কমপ্লিটলি র্যান্ডম না। তো যে ইনফরমেশন থেকে জেনারেট করছি ওই ইনফরমেশনটা যদি লিক হয়ে যায় তাইলে তো এই কি এর কিছু পার্ট লিক হয়ে যাইতে পারে। ঠিক আছে, মানে এটা একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যাজাম্পশন যে আপনি মানে কমপ্লিট সিকিউরিটি এনশিওর করার জন্য এটাকে র্যান্ডম হইতে হবে। এখন এখানে এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে হাউ ডু ইউ প্রুভ দ্যাট সামথিং ইজ র্যান্ডম। এটা আর কি ম্যাথমেটিক্যালি খুবই ডিপ একটা কোয়েশ্চেন। যে ধরেন আপনাকে একটা স্ট্রিং দিলাম, এই স্ট্রিংটা র্যান্ডম নাকি না এটা প্রুফ করবেন কেমনে? বা কমপ্লিটলি র্যান্ডম নাম্বার জেনারেটই বা করে কেমনে? ঠিক আছে, দিস আর ডিপ কোয়েশ্চেন্স। তো আপনারা প্রোগ্রামিংয়ে দেখবেন যে সিউডো র্যান্ডম নাম্বার জেনারেটর বলে। ঠিক আছে, তো ওই নাম্বারগুলো আসলে কমপ্লিটলি র্যান্ডম না, মানে আপনার একটা সিড থাকে আর একটা ফাংশন থাকে, ওই সিডটা ওই ফাংশনের মধ্যে ঢুকাইলে তারপরে এই নাম্বারটা বাইর হয়। তো প্রবাবলি ইয়েস, মানে টেকনিক্যালি মনে হয় ক্লাসিক্যালি র্যান্ডম নাম্বার জেনারেট করা সম্ভব না, কমপ্লিটলি র্যান্ডম, ট্রুলি র্যান্ডম। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সে জেনারেট করা সম্ভব, মানে কোয়ান্টাম মেকানিক্সে তো আপনার ফিজিক্যাল রিয়েলিটি ইজ র্যান্ডম, কোয়ান্টাম মেকানিক্সের যে অ্যাজাম্পশন, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাজাম্পশন তো সেইটা না যে ফিজিক্যাল রিয়েলিটি তো র্যান্ডম না। সরি, বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরকম ইয়ে আছে, যেমন অনেকে অ্যাটমসফিয়ারিক নয়েজ ইউজ করে। ঠিক আছে, ওইটাকে র্যান্ডম হিসাবে ধরে। তো হ্যাঁ, এইগুলোই। ক্রিপ্টোগ্রাফিক কি পাবলিক না? এটা পাবলিক হলে তো শেষ জীবন, মানে এইটা জেনারেট করার জন্যই তো এত কাঠখড় পুরাইলাম। ঠিক আছে, মানে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তো শেষ না। পাবলিক যেটা আপনি হয়তো আপনি কি আরএসএ এনক্রিপশনের কথা বলতেছেন না কিনা জানি না। আরএসএ প্রোটোকলে হইলো আপনার একটা পাবলিক কি থাকে, একটা প্রাইভেট কি থাকে, ওই প্রোটোকলটা আমরা এখানে ইউজ করতেছি না। না, এটাও পাবলিক না। আচ্ছা, এইটা হইলো, হ্যাঁ মানে এই বেসিসটা পাবলিক, মানে আমি হইলো অ্যালিসার বব মেজারমেন্ট করার পরে এই বেসিসগুলো অ্যানাউন্স করে দিবে কোনো একটা পাবলিক চ্যানেলে। ঠিক আছে, কিন্তু রেজাল্টটা অ্যানাউন্স করবে না। কেমনে বুঝবো? ওই যে চেকিং প্রোটোকল রান করছিলাম, এবং আমার এই সব কিছু এমনভাবে ডিজাইন করা যে যদি ওই কোরিলেশন না থাকে, মানে এই দুইটার মধ্যে যদি পারফেক্ট কোরিলেশন না থাকে, অর্থাৎ ট্যাম্পারিং হয়ে থাকে, তাহলে চেকিং প্রোটোকলে ধরা পড়ে যাবে। যদি চেকিং প্রোটোকল সাকসেসফুল হয় তার মানে এইগুলা পিওর বেল পেয়ার। হ্যাঁ, চেকিং প্রোটোকলে সবই পাবলিক। আচ্ছা, এখন তখন যেটা বললাম যে চেকিং প্রোটোকলটা তাইলে আমি কোনো প্রি ডিটারমিন টাইমে রান করব না, চেকিং প্রোটোকলটাও আমি র্যান্ডমলি রান করতে হবে এবং থ্রু আউট মাই কমিউনিকেশন প্রোটোকল রান করতে হবে। এটা ঠিক যে ধরলাম আমরা সকালবেলা ইভের মনে হইলো যে ট্যাম্পারিং করবো না, বিকালবেলা মনে হইলো করবো, তাইলে কি হবে? ঠিক আছে, তো এইটাও র্যান্ডমলি
কিছু ইন্টারভাল পরপর রান করতে হবে। ওকে, আচ্ছা, এইটা গেল একার্ট 91 হুইচ ইউজেস এন্ট্যাঙ্গেলমেন্ট। আচ্ছা, বুঝছেন? কোনো প্রশ্ন? এন্ট্যাঙ্গেলমেন্টে আমরা বেল পেয়ার কেন নিচ্ছি? সবচেয়ে সিম্পল বলে, মানে আরও কমপ্লিকেটেড ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ডিজাইন করা যায়। আপনি মাল্টিপার্টাইট এন্ট্যাঙ্গেল স্টেট নিতে পারেন, গ্রাফ স্টেট নিতে পারেন, হ্যাঁ, তো অনেক কিছুই নিতে পারেন। এটা আই গেস ইন সাম সেন্স সিম্পলেস্ট অপশন। আর মানে একার্ট এমনি বানাইছিল আর কি, আসল উত্তর আর কি সেইটা। ওকে, আচ্ছা, হ্যাঁ, যদি বানাইতে পারেন তাইলে তো করতে পারবেন। বাট ক্রিপ্টোগ্রাফি হ্যাজ বিন ডান টু ডেথ। মানে ধরেন ক্রিপ্টোগ্রাফি তো এই বেনেট ব্রেসার্ডের থেকে চলতেছে 1984 থেকে। তো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির বয়স এখন 40 বছর। তো 40 বছর আসলে মানুষজন খায়া খুয়া শেষ করে ফেলছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। এখনও কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ হয়, কিন্তু এখন অনেক ডিপলি অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথমেটিক্যাল কাজ হয় আর কি। আমি বুঝি না। আমি কনফারেন্সে গেছিলাম ক্রিপ্টোগ্রাফির, 1-2টা টক অ্যাটেন্ড করছি, করে বুঝছি যে ভাই নট মাই পিস অফ কেক। ওকে, মানে বুঝি না মানে বুঝবো না যে তা না, চেষ্টা করলে হয়তো পড়লে বুঝতে পারবো। মানে আমার কেন জানি আমি অ্যাট্রাকশন ফিল করি না আর কি। ঠিক আছে, খুবই অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথমেটিক্স এখন। কি না, ম্যাথমেটিক্সে পিএইচডি করতে চাই কারণ ম্যাথ ভালো লাগে। এখন ম্যাথ ভালো লাগে মানে এই না যে সব ম্যাথ ভালো লাগে, মানে ম্যাথ ইজ এ বিগ থিং। ঠিক আছে, অনেক কিছু আছে ম্যাথের মধ্যে, ফিজিক্সের মধ্যেও অনেক কিছু আছে। তো আমার ম্যাথের কিছু স্পেসিফিক জিনিস ভালো লাগে। আর ইন জেনারেল হলো ম্যাথের যেই সেট আপ, অর্থাৎ ধরেন ম্যাথের একটা প্রেসাইসনেস আছে, একটা রিগর আছে। মানে টু বি অনেস্ট, আমার অনেস্টলি মাঝে মধ্যে ইচ্ছা করে যে এই ফিজিক্সগুলো যে পেপার লিখে এদের দইরা থাপড়াইতে ইচ্ছা করে। আমি হইলো গতকালও একটা পেপার নিয়ে বসছি, মানে কি যে অবস্থা, কি অ্যাজাম্পশন করতেছে না করতেছে, এই আন্দাগুন্দা আর্গুমেন্ট দিতেছে। তো ম্যাথের জিনিস পড়লে আপনার মনে হয় যে সলিড, ঠিক আছে, যেইটা বলছে ওইটাই শেষ। মানে এখন আনলেস ইট ইজ রং, তবে যদি কোনো জিনিস টেক্সট বুক হয় বা পিয়ার রিভিউড পেপার হয়, মানে ইট হ্যাজ বিন ভেটেড বাই সামওয়ান। ঠিক আছে, তো এটার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। ইউ হ্যাভ এ সেট অফ আন্ডারলাইং প্রিন্সিপলস এবং থিওরেম আছে, লজিক আছে, একটার পর একটা, মানে দেয়ার ইজ এ প্রেসাইজ ফর্মুলেশন। এখন ফিজিক্সের মধ্যে সমস্যাটা হইল এই প্রেসাইজ ফর্মুলেশনটা, মানে আমি সবসময় পাই না। না, অ্যাজাম্পশন সমস্যা নাই, আপনি যে অ্যাজাম্পশনটা করছেন সেটা তো বলতে হবে। অনেক সময় সেটা বলে না আর কি ফিজিক্সটা। এখন আনফর্চুনেটলি আমার হলো ম্যাথমেটিক্সের স্ট্রাকচার পছন্দ, কিন্তু ফিজিক্সের কাজ পছন্দ। ঠিক আছে, এই কারণে আমি বিপদে পড়ে গেছি যে আমি হইলো মানে একেবারে মাঝখানে, মানে আমার যদিও ম্যাথমেটিক্সের স্ট্রাকচার পছন্দ, কিন্তু ওই যে উবার লেভেলের অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথমেটিক্স আমি অত অ্যাট্রাক্টেড ফিল করি না। যেমন ধরেন নাম্বার থিওরির অনেক ডিপ থিওরেম, যদি এক সময় নাম্বার থিওরি পড়ছি, কিন্তু ওগুলো আমার কাছে এখন আর টানে না। হ্যাঁ ইয়েস। তো ওইসব মানে হাইপার ধরেন থিওরি যে মানুষজন বানাইতেছে অনেক কিছু, তো ওইগুলো অতটা টানে না। কম্পেয়ার টু দ্যাট আমার ধরেন ফিজিক্যাল রিয়ালিটি যেগুলো আমি দেখতে পারি বা অ্যাটলিস্ট আমি আমার মাইন্ডে ভিজুয়ালাইজ করতে পারি, এইসব জিনিসপত্র নিয়ে ম্যানিপুলেট করা বা চিন্তা করা বা কাজ করা, এগুলো ভালো লাগে। তো এইটাই আর কি আমার, মানে আমি হইলো, কিন্তু আমার ট্রেডিশনাল ট্রেনিং ম্যাথে, তো ম্যাথ হইলো আমার জীবনে একটা বিপদ ঘটাই দিছে যে এই আমার ট্রেডিশনাল ট্রেনিংটা ম্যাথে হওয়ার ফলে এখন এই ম্যাথের স্ট্রাকচারের বাইরে এই হ্যান্ড ওয়েভিং আর্গুমেন্ট আমার পছন্দ হয় না। বলতে পারেন হ্যাঁ, ম্যাথমেটিশিয়ানের ইন সাম সেন্স পারফেকশনিস্ট। মানে ম্যাথমেটিক্যাল ট্রেনিংয়ের একটা সুবিধা যেটা হয়েছে সেটা হইলো যে আমি ধরেন
লজিক্যাল হোল খুব ইজিলি ক্যাচ করতে পারি। ঠিক আছে, ধরেন একটা ইউ হ্যাভ এ সিকোয়েন্স অফ আর্গুমেন্টস, তো মানে পড়লে আর কি একটা সিক্স সেন্স আছে, বুঝছেন, যে মনে হয় যে আচ্ছা এখানে একটা গ্যাঞ্জাম আছে, ঠিক আছে, কোনো জায়গায় কোনো কিছু একটা বাদ দিছে। এখন এটার একটা সমস্যা হইল যে ফিজিক্সের ম্যাক্সিমাম টেক্সটই এমন যে মনে হয় যে কোথাও না কোথাও কিছু না কিছু একটা বাদ আছে। তো এই বাদ যেটা আছে এইটা রেকটিফাই করতে হইলো আমার মাথার ঘাম পায়ে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, ফেরত আসি। ওকে, তো কোথায় ছিলাম? হ্যাঁ, কিউকেডি। তো অরিজিনাল যে কিউকেডি প্রোটোকল যেটা বেনেট আর ব্রেসার্ড দিছিল, (1984) ওকে, হ্যাঁ আচ্ছা, এইটাতে কি করে দেখি। ঠিক আছে, এখানে যেটা করে সেটা হলো একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবেন। স্টেপ 1, র্যান্ডম স্ট্রিং জেনারেট করবেন একটা কিছু একটা 0 1 0 1 1 0 0 1 1 0 0 0 1 0 1 1 1 0। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবেন 0 0 0 1 1 0 0 0 1 1 0 1 0 1 1 0 0 0 1। ম্যাচ করছে, বেশি লিখে ফেলছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বেশি লিখছি, ইয়েস। আচ্ছা, এখন ওকে, আচ্ছা এটা আমি দুইটা নাম দিছি। এটা হইলো, আচ্ছা এটা কি, এটাকে ধরেন আমি স্টেট বলতে পারি বা বিট বলতে পারি বা কিও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, যাই বলি। এটা হলো বেসিস, এটা বিট। ওকে, এখন বেসিসের যে স্ট্রিংটা, এই দুইটা স্ট্রিংই র্যান্ডমলি জেনারেটেড। কোনো প্রশ্ন আছে? কম আছে? আচ্ছা ঠিক আছে, একটা 1 অ্যাড করে দিই। ওকে, তো বেসিসের যে স্ট্রিংটা, এই বেসিসের স্ট্রিংয়ের 0 রিপ্রেজেন্টস কম্পিউটেশনাল বেসিস, ইয়েতে লিখি 0 রিপ্রেজেন্টস কম্পিউটেশনাল বেসিস আর 1 রিপ্রেজেন্টস ডায়াগোনাল বেসিস। এটা হলো বেসিসের স্ট্রিংয়ে। ওকে, আচ্ছা, তো বেসিসের স্ট্রিং 0 আর এইটা যদি 0 হয় তাইলে, আচ্ছা এই কাজ কে করতেছে? এই কাজ হলো অ্যালিস করতেছে। দিস ইজ অ্যালিসের সাইট। তো বেসিসের স্ট্রিং যদি 0 হয় আর বিটটা যদি 0 হয় তাইলে অ্যালিস 0 স্টেট প্রিপেয়ার করবে। বেসিস যদি 0 হয়, বিট যদি 1 হয়, তাহলে অ্যালিস 1 প্রিপেয়ার করবে। ওকে, আবার বেসিস 0, বিটও 0 0 প্রিপেয়ার করলো। আচ্ছা, বেসিস যদি 1 হয়, বিট যদি 1 হয়, তাইলে মাইনাস প্রিপেয়ার করবে। আর বেসিস 1 বিট 1 আবার মাইনাস প্রিপেয়ার করবে। বেসিস 0, আচ্ছা যদি, আচ্ছা আমি একটা ইয়া করি, এখানে 0 বসাই দিই। বেসিস যদি 1 হয় আর বিট যদি 0 হয়, তাইলে প্লাস প্রিপেয়ার করবে। এটা হইল স্কিম, স্টেট জেনারেশনের স্কিম। ঠিক আছে, আচ্ছা এইভাবে ধরেন, আচ্ছা আমি লিখে এটা কমপ্লিট করি। এটা হইল 0 0 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস প্লাস 1 1 1 প্লাস। ওকে, আচ্ছা এবার এই পুরা স্টেট যা কিছু আছে সব পাঠিয়ে দেবে চ্যানেল দিয়ে। এই হলো আমার চ্যানেল। ওকে, এটা হলো আমার চ্যানেল। আচ্ছা, না না না, এখানে কোনো এন্টাঙ্গেলমেন্ট নাই তো, জাস্ট সিঙ্গেল কিউবিট স্টেট। এইগুলা আপনি ফোটন হিসাবে চিন্তা করতে পারেন। এটা হইলো ভার্টিক্যাল পোলারাইজেশন আর ডায়াগোনাল পোলারাইজেশন আর কি, ওই রকম। আচ্ছা, পাঠানোর পরে ববের কাছে আসলো।
এখন বব কিন্তু জানে না যে কোন কিউবিট কোন স্টেটে আছে। বব প্রত্যেকটা কিউবিটকে, এখন ববও নিজের একটা বেসিসের যে স্ট্রিং, বব নিজের ইচ্ছা মতো বেসিসের একটা স্ট্রিং সিলেক্ট করবে। আচ্ছা এটা নাম দেয় বেসিস এ। আচ্ছা ববের একটা বেসিস বি নামক একটা স্ট্রিং জেনারেট করবে, এটাও র্যান্ডমলি, এইটাও র্যান্ডম, এইটাও র্যান্ডম, এইটাও র্যান্ডমলি জেনারেট হবে। আচ্ছা কিছু একটা 0 0 1 0 1 1 0 0 0 1 0 1 0 0 1 1 0 0 ঠিক আছে। আচ্ছা তবে এইটা আমরা এটা ইউজ করব যে 0 বলতে হইলো বোঝায়, কম্পিউটেশনাল বেসিস বোঝায়, আর 1 বলতে ডায়াগোনাল বেসিস বোঝায়। তো প্রথম বিট হইলো 0, তার মানে সে প্রথম কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে। ওকে আচ্ছা, সেকেন্ড বিট 0, সেকেন্ড কিউবিটটাকেও কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে। থার্ড কিউবিটটাকে ডায়াগোনাল বেসিসে মেজার করবে। ফোর্থ কিউবিটটাকে আবার কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে। এইভাবে প্রত্যেকটা কিউবিটকে বিভিন্ন বেসিসে মেজার করবে। আচ্ছা মেজার করার পর এখন ওদের একটা চেকিং প্রোটোকল রান করতে হবে। আচ্ছা চেকিং প্রোটোকলটা এই মেজারমেন্টের আগে, মানে চেকিং প্রোটোকলের জন্য একটা বিট স্ট্রিং জেনারেট করতে পারে, আবার ওইটার জন্য আচ্ছা একবারও করা যায়, সমস্যা নেই। ওকে এখন ওরা একটা চেকিং প্রোটোকল রান করবে। আচ্ছা চেকিং প্রোটোকলে কী করবে, এই যে যেই কিউবিটের সংখ্যা বা রেজাল্ট, এইগুলো থেকে ওরা একটা সাবসেট সিলেক্ট করবে র্যান্ডমলি। ধরলাম আমি 5টা সিলেক্ট করলাম, এইটা 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 আর এইটা। ওকে এই 5টা সিলেক্ট করলাম। আচ্ছা তারপর এই 5টার ববের বেসিস আর ববের মেজারমেন্ট রেজাল্ট, আর অ্যালিসের বেসিস আর অ্যালিসের অরিজিনাল মেসেজ, এই সব ইনফরমেশান একজন আরেকজনের মধ্যে এক্সচেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, শুধু এই 5টার জন্য। আচ্ছা তো এই 5টা ধরলাম, তো এক্সচেঞ্জ করার পর তারপরে ওরা কম্পেয়ার করবে যে কোনটার বেসিস ম্যাচ করছে। যেমন এইটা প্রিপেয়ার করছিলাম কি কম্পিটিশনাল বেসিসে, আচ্ছা এইটা বব মেজার করছে কিসে, ডায়াগোনাল বেসিসে, তো এটা বাদ, মানে চেকিং প্রোটোকলে এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা এটা বাদ, এইটা 1 2 3 4 5 1 2 3 4 5। ওকে এইটা প্রিপেয়ার করছিলাম কম্পিটিশনাল বেসিসে, এটা মেজারও করছি কম্পিটিশনাল বেসিসে, তো এটা বেসিস ম্যাচ করছে। আচ্ছা বেসিস ম্যাচ করার পরে তারপর যেহেতু বেসিস ম্যাচ করবে, এটাতে চেকিং প্রোটোকল, এটা চেকিং প্রোটোকলে ইট উইল হ্যাভ সাম কন্ট্রিবিউশন। আচ্ছা কন্ট্রিবিউশনটা কি, সেটা হলো এবার ওরা রেজাল্ট চেক করবে। তো বব যদি, মানে অ্যালিস পাঠাইছিল 1, আর বব যদি মেজার করে 1 ছাড়া অন্য কিছু পায়, তাইলে বুঝবে যে ঘাপলা আছে। এইটাই চেকিং প্রোটোকল, এইটাই। হ্যাঁ মাঝখানে কিছু একটা হয়েছে। এখন মাঝখানে আসলে অনেক কিছু হইতে পারে, যেটা হলো মাঝখানে যে ট্যাম্পারিং হয়েছে এমনও না, এমন হইতে পারে যে মাঝখানে নয়েজ ছিল। ঠিক আছে, তো নয়েজের একটা থ্রেশহোল্ড সেট করা লাগবে যে আমার হয়তো চ্যানেল নয়েজ এত % বেশি হবে না। তো আমি তো জাস্ট এটা জাস্ট একটা কিউবিটের জন্য করবে না, অনেকগুলো কিউবিটের জন্য করবে, তারপর পার্সেন্টেজ সিলেক্ট করবে যে এরর পার্সেন্টেজ কত। তো এরর পার্সেন্টেজ যদি একটা থ্রেশহোল্ডের উপরে হয় তখন বুঝবে যে ট্যাম্পারিং হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি কন্টিনিউ করি। তো তারপর হইল এইটা 1 2 3 1 2 3, এটা হলো ডায়াগোনাল বেসিস, এটাও ডায়াগোনাল বেসিস। আচ্ছা এটারও তাহলে বেসিস ম্যাচ করছে। ঠিক আছে, ডায়াগোনাল বেসিসে প্রিপেয়ার করছিলাম, অ্যালিস প্রিপেয়ার করছিল, আর ববও ডায়াগোনাল বেসিসেই মেজার করছে। তো তারপরে এইটাও আবার চেক করবে যে অ্যালিস তো ববকে বলে দিবে যে এটা প্লাস বানাইছিলাম, তো বব আবার চেক করবে যে এটা প্লাস পাইছি নাকি। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা ওকে, এটা প্রিপেয়ার করা হয়েছিল কম্পিটিশনাল বেসিসে, মেজারও করা হয়েছে কম্পিটিশনাল বেসিসে, এটাও ম্যাচ করছে। আচ্ছা তারপরেরটা 1 2, এটা ম্যাচ করে নাই, এটা হইলো ডায়াগোনাল বেসিসে প্রিপেয়ার করা হয়েছিল কিন্তু কম্পিটিশনাল বেসিসে মেজার করা হয়েছে। আচ্ছা এটা তো ম্যাচ করছিল, রাইট, এটা ম্যাচ করেনি। তো যেগুলো যেগুলো ম্যাচ করবে ওগুলোর মধ্যে তারপর চেক করবে যে অ্যাকচুয়াল যে স্টেট প্রিপেয়ার করা হয়েছিল আর ও যে স্টেট পাইছে সেইটা ম্যাচ করতেছে নাকি। যদি ম্যাচ করে তারপরে পরের প্রোটোকল রান হবে, আর যদি ম্যাচ না করে তাহলে অ্যাবর্ট করা হবে। আচ্ছা এটাও র্যান্ডম সিলেক্ট করার পরে
সিলেক্ট করার পরে অ্যালিস ববকে বা বব অ্যালিসকে জানিয়ে দিবে যে কোন পাঁচটা সিলেক্ট করছে চেকিংয়ের জন্য, ঠিক আছে। এবং এই যে জানাজানি হচ্ছে এই সব পাবলিকলি হচ্ছে, ওকে। আচ্ছা, তো ধরলাম চেকিং পাস করলো, ঠিক আছে। চেকিং পাস করার পর তারপর বব ওর যে বেসিসের স্ট্রিংটা ছিল আর অ্যালিসের যে বেসিসের স্ট্রিংটা ছিল এই পুরো স্ট্রিংই পাবলিকলি অ্যানাউন্স করে দিবে, ওকে। আচ্ছা, পাবলিকলি অ্যানাউন্স করার পর তারপর এই দুইটা স্ট্রিংয়ের মধ্যে কোথায় কোথায় ম্যাচ করে তারা সেটা বাইর করবে। যেখানে যেখানে ম্যাচ করে সেটার মানে কি, সেটার মানে হলো অ্যালিস যেই বেসিসে প্রিপেয়ার করছিল বব সেই বেসিসেই মেজার করছে, ঠিক আছে। তো যদি চেকিং প্রোটোকল সাকসেসফুল হয়ে থাকে তার মানে ট্যাম্পারিং হয় নাই, যদিও এটা আমি দাবি করতেছি, এটা আসলে ম্যাথমেটিক্যালি প্রুফ করা লাগে যে এই প্রসিজিওরের মধ্যে এটা মানে ট্যাম্পারিং হয় নাই, যে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়। আচ্ছা, তো যদি চেকিং প্রোটোকল সাকসেসফুল হয় তাহলে ট্যাম্পারিং হয় নাই, যদি ট্যাম্পারিং না হয় তাইলে যেই যেই জায়গায় বেসিস ম্যাচ করবে সেই জায়গায় মেজারমেন্ট রেজাল্টও ম্যাচ করবে এবং শেষ। তারপরে সেই রেজাল্টগুলো ওরা রেখে দিবে, আর যেই যেই জায়গায় দুইটা বেসিস ম্যাচ করে নাই সেগুলো ওরা ফালাই দেবে। তারপরে হ্যাঁ, এবং যেগুলো বাকি থাকবে ওইগুলো হলো ওদের ক্রিপ্টোগ্রাফিক কি শেষ প্রোটোকল। বাকি থাকবে হলো ধরেন, আচ্ছা ঠিক আছে চেক করি, যেমন এই দুইটা ম্যাচ করছে তো এই রেজাল্টটা রাখবে, এইটাও রাখবে, এইটা আচ্ছা সরি হ্যাঁ বেসিসের স্ট্রিংগুলো পাবলিক করে দিবে, বেসিসগুলো বলবে কিন্তু মেজারমেন্ট রেজাল্টগুলো বলবে না, ওকে। ধরেন আচ্ছা যেমন ফার্স্ট কিউবিটটার কথাই চিন্তা করি, ফার্স্ট কিউবিটটা হইলো আমি 0 পাঠাইছিলাম, বব মেজার করছে কোন বেসিসে, 0 বেসিসে মেজার করছে। আচ্ছা, যেগুলোর বেসিস ম্যাচ করতেছে শুধু সেইগুলো কেন রাখতেছে এটা কি বুঝতে পারতেছেন? কারণ যেটা বেসিস ম্যাচ করে নাই, ধরেন প্লাসকে যদি 0 বেসিসে ম্যাচ করি তাহলে তো 0 র্যান্ডমলি পাবো, অরিজিনাল যেটা দিয়েছিলাম সেটা পাবো না। সিমিলারলি 0 বা 1কে যদি প্লাস মাইনাস বেসিসে মেজার করি তাইলেও প্লাস বা মাইনাস র্যান্ডমলি পাবো। এই কারণে শুধু যেগুলো বেসিস ম্যাচ করতেছে ওগুলোই রাখতেছি। তো অ্যালিস 0 পাঠাইলো, বব কম্পিউটেশনাল বেসিসে মেজার করলো, তাইলে বব মেজারমেন্ট রেজাল্ট কী দেখবে? 0ই দেখবে না, ঠিক আছে। তিন নাম্বারটা কেন বাদ হলো? এই 3 নাম্বার তো 0-1 বেসিসে প্রিপেয়ার করছিলাম, আর এটা মেজারমেন্ট বেসিস কি ডায়াগোনাল, হ্যাঁ এটা থাকবে নাকি থাকবে না? আচ্ছা, এইটা 1 প্রিপেয়ার করছিল, বব মেজার করছে কি কম্পিউটেশনাল বেসিসে, তো এটা থাকবে। 1 তো কম্পিউটেশনাল বেসিসের স্টেট, 1 হবে। মানে 1 এই স্টেটটাকে যদি কম্পিউটেশনাল বেসিসে মেজার করেন তাহলে রেজাল্ট কী পাবেন? 1 পাবেন না? হ্যাঁ পুরাটা পাবো না, শুধু যেগুলো যেগুলো বেসিস ম্যাচ করবে সেগুলোই রাখবো। আমার এখান থেকে বাদ চলে গেলে সমস্যা নেই, কেন নাই? কারণ এটার মধ্যে তো কোনো ইউজফুল ইনফরমেশন নাই, দিস ইজ র্যান্ডমলি জেনারেটেড। আমার শুধু এখান থেকে কী বানানো লাগবে, কীটা বানানোর পরে তারপর ওই যে আগে ACAT91 যেমন এনকোডিং করছিলাম অমনি করবো, একটা র্যান্ডম কি জেনারেট হওয়ার পর ওইখান থেকে তারপর এনকোডিং করে ডিকোডিং করে ওই সাইডে এমনি ইয়ে করবো। বুঝি নাই 7 বছর পরে মানে হ্যাঁ হ্যাঁ ক্রিপ্টোগ্রাফি করতে পারতেছি না। আচ্ছা, এইটা হলো কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল। যদি আপনার একটা র্যান্ডম কি জেনারেট হয়ে যায় ওই কি ব্যবহার করে তো একটা মেসেজ এনক্রিপ্ট করতে পারবেন, তারপরে ওই মেসেজটা ক্লাসিক্যালি করতে পারবেন। মানে কি ডিস্ট্রিবিউশনটা কোয়ান্টামলি করতেছেন আর বাকি পুরো এনক্রিপশন যেই আপনার প্রোটোকল ওইটা ক্লাসিক্যালি রান করবেন। না, আরএসএ এনক্রিপশন আবার অন্যভাবে করে। আরএসএ এনক্রিপশনে তো এই যে আপনার এই র্যান্ডম কি জেনারেট করা লাগে না, ঠিক আছে। কোয়ান্টাম ভার্সন আছে? আচ্ছা আমি জানি না। তো হ্যাঁ কি 6 নাম্বার আর 7 নাম্বার দেখি, 1 2 3 4 5 6। আচ্ছা এটা হলো 6, 1 2 3 4 5 6।
হ্যাঁ এটা বাদ যাবে, কারণ প্রিপেয়ার করছি কম্পিটিশনাল বেসিসে, মেজার করছি ডায়াগোনাল বেসিসে। ওকে, আচ্ছা এখন হইলো কিছু কথা, যেহেতু ACAD91 দেখে আসছেন তাইলে এখানে বোঝার কথা যে এই র্যান্ডমলি আমি দুইটা বেসিস কেন ইউজ করতেছি। ঠিক আছে, কারণ কমপ্লিমেন্টারিটি আর কি, আপনার প্লাস আর মাইনাস 0-1 বেসিসে র্যান্ডম রেজাল্ট দেয়, আর 0-1 প্লাস মাইনাসে র্যান্ডম রেজাল্ট দেয়। ঠিক আছে, তো তো ইভ আর কি বেসিক্যালি কোনো স্ট্র্যাটেজি বাইর করতে পারবে না যাতে সে ডিকোড করতে পারে। ওকে, আচ্ছা হ্যাঁ ফুললি মানে শি ক্যান সাকসিড সাম অফ দ্য টাইম, কিন্তু এটা তো গ্যারান্টি দিতে পারবে না। ঠিক আছে, এখন র্যান্ডমলি জেনারেট করলে তো ধরেন মানে একটা নষ্ট ঘুরেও তো দিনে 2 বার ঠিক টাইম দেয়, তো ওই রকম আর কি। ঠিক আছে, তো র্যান্ডমলি যদি আমি ছুটতে থাকি, আই থ্রো থিংস অ্যাট দ্য ওয়াল, তাহলে মাঝে মধ্যে তো লাগবে। ঠিক আছে, কিন্তু এটা রিলায়েবল কোনো প্রোটোকল না। ওকে, আচ্ছা এখানে বলতে পারবেন যে আচ্ছা কি বলবো, ইভের স্ট্র্যাটেজি কি হইতে পারে? আচ্ছা এটা হয়তো স্ট্র্যাটেজি ডিভাইস করা লাগবে, যে ধরলাম ইভ হলো, এই যে যখন এইগুলো চ্যানেল দিয়ে যাচ্ছিল তখন ইভ একটা স্ট্র্যাটেজি ডিজাইন করলো যে এই চ্যানেল দিয়ে যে কিউবিট আসবে ওই কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে, মেজার করে তারপর রেজাল্টটা আবার চ্যানেল দিয়ে পাঠিয়ে দেবে, মানে মেজার করে মেজারমেন্ট রেজাল্টটা স্টোর করে রাখবে। ওকে, তারপরে ধরলাম কম্পিটিশন বেসে রেজাল্ট পাইলো 0, তাইলে 0 স্টোর করে তারপরে 0 স্টেটটা আবার পাঠিয়ে দেবে, আর যদি 1 আসে 1 স্টোর করে 1 স্টেটটা পাঠিয়ে দেবে। আচ্ছা, যদি ইভ এই স্ট্র্যাটেজিটা নেয় তাইলে চেকিং প্রোটোকলের সময় অ্যালিস আর বব কী পরিমাণ এরর দেখবে? ইয়েস, আচ্ছা প্রথমত অ্যালিস আর বব হইল যেগুলো কম্পিটিশনাল বেসিসে প্রিপেয়ার করছিল ওইগুলোতে কোনো এরর দেখবে না। আচ্ছা, এরর দেখবে হলো ডায়াগোনাল বেসিসে, তো যেহেতু কমপ্লিটলি র্যান্ডম তাইলে ডায়াগোনাল বেসিসের পোর্শন কতটুকু? অর্ধেক। ওকে, হাফ। আচ্ছা, এই অর্ধেকের মধ্যে মধ্যেও কিছু কিছু সিনারিওতে আসলে এরর দেখবে না। কীরকম সিনারিও? ধরলাম অ্যালিস প্লাস বানাইছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইভ মেজার করলো, ইভ মেজার করে ধরলাম 0 পাইল, 0 পাওয়ার পর তারপর এই 0ই হইল ববকে পাঠাই দিল। বব আবার ধরলাম এটাকে ডায়াগোনাল বেসিসে মেজার করছে, অর্থাৎ অ্যালিস যেই বেসিসে প্রিপেয়ার করছিল সেই বেসিসে মেজার করছে। মেজার করে তো র্যান্ডমলি প্লাস পাই যেতে পারে, রাইট? তখন তো বুঝতে পারবে না যে ট্যাম্পারিং হয়েছে। যদি মাইনাস পায় তাইলে বুঝবে যে ট্যাম্পারিং হয়েছে, ঠিক আছে? তো এই সিকোয়েন্স অফ ইভেন্টসের প্রবাবিলিটি কত? ওয়ান বাই 4। মানে এই মেজারমেন্ট রেজাল্টে 0 পাবে আর এই মেজারমেন্ট রেজাল্টে প্লাস, মানে এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ আর এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি প্লাস, সরি আবার হাফ। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আছে, রাইট, ওইটাও আছে। মানে আই গেস, আচ্ছা প্রবাবিলিটি অফ এরর হইল, সরি এরর হবে না, আই গেস ই বার দেওয়া উচিত। এরর হবে না, এটার প্রবাবিলিটি কি? এটার প্রবাবিলিটি হলো যদি এই সিকোয়েন্সটা ফলো করে, ধরেন প্লাস 0 প্লাস 1 প্লাস -0 মাইনাস আর -1 মাইনাস, ঠিক আছে? তো এই সিকোয়েন্সে, মানে এই সিকোয়েন্সগুলোতে এরর ডিটেক্ট করতে পারবে না। তো এই সিকোয়েন্সগুলো ঘটার প্রবাবিলিটি কি?
তো এই সিকোয়েন্সগুলো ঘটার প্রবাবিলিটি হইল প্রত্যেকটার জন্য 1/4, ঠিক আছে। আর প্রত্যেকটা কেস ঘটার প্রবাবিলিটি কি, প্রথমটা প্লাস হওয়ার প্রবাবিলিটি হইল হাফ, আচ্ছা সরি, মানে আই গেস আমার এইটা এমনি আঁকা উচিত ছিল, প্লাস 0 প্লাস 1 প্লাস আর মাইনাস 0 প্লাস 1 প্লাস, ওকে। তো প্লাস পাওয়ার প্রবাবিলিটি হাফ, প্লাস পাইলে 0 পাওয়ার প্রবাবিলিটি আবার হাফ, আর 0 পাওয়ার পরে আবার প্লাস পাওয়ার প্রবাবিলিটি আবার হাফ, আই গেস বুঝি না, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ ইয়েস, মাইনাস মাইনাস, রাইট দিস কি করলাম বুঝছেন? মানে আসলে এখানে সব হাফ তো এটা গ্যাঞ্জাম হয়ে গেছে, হয়তো প্রবাবিলিটি একটু আনইকুয়াল হইলে বুঝতে একটু সুবিধা হইতো। মানে আমি খালি ওই কেসগুলো বাইর করছি যে কেসগুলোতে এরর হবে কিন্তু ডিটেক্ট করতে পারবে না, ওকে। তাইলে এটার রেজাল্ট কত আসে, হাফ 1/4 প্লাস 1/4 হাফ, 1/4 প্লাস 1/4 হাফ, তাহলে হাফ ইন্টু হাফ 1/4, হাফ ইন্টু হাফ 1/4, 1/4 যোগ করলে হাফ। মানে আমি জাস্ট আপনি গুণ দিয়ে যোগ করবেন তাহলে হাফ আসবে, তার মানে মানে 50% অফ দ্য টাইম এরর হবে কিন্তু ডিটেক্ট করতে পারবে না। যদি 0 ইনক্লুড করতাম না, 0 আর 1 তো কখনোই এরর ডিটেক্ট করতে পারবে না। ইয়েস, আই থিঙ্ক আই এম লস্ট। আচ্ছা, মানে ধরলাম 50% অফ দ্য কেসে তো এরর ডিটেক্ট করতেই পারবে না, আর বাকি যে 50% ওইটার 50% কেসে এরর ডিটেক্ট করতে পারবে না, আর 50% কেসে এরর ডিটেক্ট করতে পারবে, তাই না? এটাই প্রমাণ করলাম না আমরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে ও কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি যে 0 আর 1-এর জন্য তো ওরা কখনোই কোনো ট্যাম্পারিং ডিটেক্ট করতে পারবে না এই স্ট্র্যাটেজিতে। কেন? কারণ ওরা যেই মানে 0 আর 1-এর জন্য তো ইভের মেজারমেন্ট বেসিস আর যেই বেসিসের স্টেট প্রিপেয়ার করা হয়েছে ওইটা তো ম্যাচ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ধরেন ইভের স্ট্র্যাটেজি আরও কমপ্লিকেটেডও হইতে পারতো। যেমন ইভ হয়তো ইভ যদি বলতো যে আমি ইভ 50% অফ দ্য টাইম কম্পিটিশনাল বেসে মেজার করবে আর 50% ডায়াগোনাল বেসে মেজার করবে, তখন হয়তো আমাকে আরেকটু কমপ্লিকেটেড অ্যানালাইসিস করা লাগতো। তো ইভের এই স্ট্র্যাটেজিটা বেশ সিম্পল, যে ও খালি কম্পিটিশনাল বেসে মেজার করে মেজারমেন্ট রেজাল্ট পাঠিয়ে দিবে। তো এই কেসে তাইলে যেটা হবে যে অ্যালিসার বব হইল কম্পিটিশনাল বেসিসের কেসগুলোতে কোনো এরর দেখতে পারবে না, আর ডায়াগোনাল বেসিসের কেসগুলোতে 50% অফ দ্য টাইম কোনো এরর দেখতে পারবে না। তাহলে ডায়াগোনাল বেসিসের কেসগুলোতে 50% অফ দ্য টাইম এরর দেখতে পারবে। তো ওভারঅল তাইলে কি 25% অফ দ্য টাইম এরর দেখতে পারবে, ঠিক আছে? তো এরর রেট যদি 25%-এর কাছাকাছি হয় তাইলে বুঝবে যে ট্যাম্পারিং হচ্ছে। হ্যাঁ, তো এইটার প্রমাণ করা যায় যে যে মানে ধরেন হোয়াট শুড বি ইভস অপটিমাল মেজারমেন্ট বেসিস, যে ইভের মেজারমেন্ট বেসিস কি হইলে এই প্রবাবিলিটিটা
25% মানে তো এই 25% হইল অ্যালিস আর ববের গেইন, রাইট, যে ওরা হলো এই কেসগুলা ধরতে পারবে। তো এই সংখ্যাটা কমানোই হলো ইভের উদ্দেশ্য, রাইট। তো ইভের মেজারমেন্ট বেসিস কী হইলে এই পার্সেন্টেজটা সবচেয়ে কম হয়, এই অপটিমাইজেশনটা করা যায়। এটা বেশ সিম্পল, এটা এই বেসিসের একটা স্পেশাল নাম আছে, আমি নামটা ভুলে গেছি, এটা হলো আগের লেকচার নোটে ছিল। তো এটা বাইর করা যায়। তো তবুও মানে ওই রেজাল্টটাও আপনার বেশ বড়। ধরলাম ওইটা সম্ভবত কত আসে আমার মনে নাই, 15-20% হইতে পারে। আচ্ছা, ডোন্ট কোট মি অন দিস, আমি জানি না, মনে নাই। তো ওইটাও বেশ বড়, মানে আপনার ধরেন একটা আপনার চ্যানেলটা যদি ইফ ইট ইজ গুড এনাফ, তাহলে ওটা ওই নয়েজ থ্রেশহোল্ডের চেয়ে অনেক উপরেই হবে, ঠিক আছে। এটাই তো, এইটাই শেষ। দিস ওয়াজ আওয়ার কোর্স। কোনো প্রশ্ন? আচ্ছা, আমি এখানে ভুলও করে থাকতে পারি, নট শিওর। ভুল করছি কি? হ্যাঁ, তো এই ব্রাঞ্চগুলো হইল এরা ডিরেক্ট করতে পারবে। ওকে, আসলে সবগুলো ব্রাঞ্চের প্রবাবিলিটি সমান। সো আই গেস এটা ওইরকম একটা সিমেট্রি আর্গুমেন্ট দিয়েও বলা যায় যে 8টা ব্রাঞ্চ আছে, 8টা ব্রাঞ্চের মধ্যে 4টাতে ডিরেক্ট করতে পারবে, 4টাতে ডিরেক্ট করতে পারবে না। তো তাইলে যতগুলা মানে 50%, মানে প্লাস মাইনাসে 50% ডিরেক্ট করতে পারবে না বা পারবে, সেই। ওকে, কোনো প্রশ্ন? ওকে, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। অনেক দূর চলে আসলাম পড়তে পড়তে। ফাইনালের টপিক কি কি? আচ্ছা, কি কি পড়াইলাম? ফাইনাল কি কি পড়ালাম? কোয়ান্টাম এরর কারেকশন। হ্যাঁ, না না না, কোশ্চেন কই নাই, কোশ্চেন আগের রাতে করব। আচ্ছা, কোয়ান্টাম এরর কারেকশন। কোয়ান্টাম এরর কারেকশনে হইল বিট ফ্লিপ, ফেজ ফ্লিপ, শোর কোড, এইগুলা এটা দেখছিলাম। আর হইল একটা থিওরেমের প্রুফ দেখাইছিলাম যে আপনার যদি
আই জেড এক্স ওয়াই এই চারটে এরর কারেক্ট করা যায়, তাহলে আরবিট্রারি এররও কারেক্ট করা যায়। ওকে, আচ্ছা কিউএসির পরে কি পড়াইলাম? কোয়ান্টাম কমিউনিকেশন পড়াইলাম, টেলিপোর্টেশন, সুপার ডেন্স কোডিং, আচ্ছা এন্ট্যাঙ্গলমেন্ট সোয়াপিং, হ্যাঁ হ্যাঁ লোগো থিওরেম আসতেছি। এন্ট্যাঙ্গলমেন্ট সোয়াপিং পড়াইছি, তারপর এন্ট্যাঙ্গলমেন্ট পিউরিফিকেশন পড়াইছি, এই দুইটা মিলায় একটা জিনিস বানানো যায়, কোয়ান্টাম রিপিটার, ওইটা বলছি। আচ্ছা তারপরে নোগো থিওরেম পড়াইলাম কয়েকটা, কি কি? নো ক্লোনিং, নো সিগনালিং, নো ডিলিটিং, ওকে। তারপরে কি ক্রিপ্টোগ্রাফি পড়ালাম, এটা পরে তো ক্রিপ্টোগ্রাফি পড়েছে, মাঝখানে কিছু পড়েছি দিব পড়ালাম কেন তাইলে? একাট 91 আর বিবি 84, এই আর এটার আগে পড়াইছি হইল ডেনসিটি ম্যাট্রিক্স, ফর্মালিজম। ও ইয়েস, ইনফরমেশন আর এন্ট্রপি। যদি ওইখান থেকে তো আসলে কিছু পড়াই নাই, খালি ডেফিনিশন বলছি দুইটা কোয়ান্টিটির, রিলেটিভ এন্ট্রপি আর ভন নয়ম্যান এন্ট্রপি ডেফিনিশন বলছি, আর কিছু পড়াই নাই। ওকে লিখে দিলাম ভন নয়ম্যান এন্ট্রপি, আসতে পারে না ডেফিনিশন না, আপনাকে হয়তো বললাম কোন একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে দিলাম, এইটার ভন নয়ম্যান এন্ট্রপি ক্যালকুলেট করো। হ্যাঁ ডেফিনিশন দিয়ে দিব মানে পরীক্ষায় দিয়ে দিব? ও আচ্ছা আচ্ছা, মানে ফর্মুলাটা দিয়ে দিব। ফর্মুলা তো সোজা, এক লাইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। প্র্যাকটিস করব, এখন আসলে বড় হয়ে গেছেন, এখন আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল নাই, এখন যা মনের মধ্যে আছে তাই। না প্র্যাকটিস ম্যাটেরিয়াল একেবারে নাই যে তা না, আপনার ওই মার্ক ওয়াইল্ডের বই বহুত এক্সারসাইজ আছে, ওইগুলো করতে পারেন। এই তো তারপরে এখানে হলো ডেনসিটি ম্যাট্রিক্স, ফর্মালিজম পড়াইলাম, কোয়ান্টাম অপারেশন পড়াইলাম, আর কি পড়াইছি ভিডিওর আগে? এখানে তো এগুলোর মধ্যে থেকে অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়াইছি। এখানে কি কি দেখলাম? অনসম্বল ডিকম্পোজিশন, স্পেকট্রাল ডিকম্পোজিশন, পার্শিয়াল ট্রেস, রিডিউস স্টেট, তারপরে কোয়ান্টাম অপারেশন, আপনার যে ক্রাউস অপারেটর, ক্রাউস রিপ্রেজেন্টেশন, আর কি এইসবই তো মোটামুটি, অনেক কিছু, অনেক দূর চলে আসলাম পড়তে পড়তে। বেস্ট ব্যাচ না, ইউনিক ব্যাচ, কারণ একদম ফার্স্ট টাইম যখন নিছিলাম তখন হইল একটুক নাই, একটুক পড়াই নাই, এরর কারেকশন থেকে একেবারে স্ট্যাবিলাইজার ট্যাবিলাইজার হ্যান তেন ওখানে তো ঢুকে গেছিলাম। সেকেন্ড ব্যাচে তো
একটু পর্যন্ত এসেই ছেড়ে দিছি, তারপরে পড়ানো পাই। সেকেন্ড ব্যাচ মানে গত টার্ম যেটা, আর আপনাদের ব্যাচে হইলো এইসব। তো বেস্ট নাকি? না, আই লেটস নট কম্পেয়ার। না, উই ক্যান ডু বেটার না, মানে আসলে কম্পেয়ার কেমনে করবো যাই না। এটা বলা যেতে পারে যে আপনারা অনেক, মানে মানুষ অনেক বেশি, আপনারা 9 জন ছিলেন, গতবার 7 জন ছিল, ফার্স্ট টাইম হলো 2 জন ছিল, সো নাম্বার বাড়ছে, এইটাই। হয়তো না, বাট ইট ওয়াজ ফান টিচিং ইউ, পরে ভালো লাগছে আমার। হ্যাঁ, নেক্সট সেমিস্টার হয়তো জিষ্ণু নিবে এইটা। আমি 3বার নিয়ে নিছি, 3বার আসলে একটা কোর্স 3বার নিলে আর আবার মনে হবে আরেকবার নিলে পরে আবার ডেনসিটি ম্যাট্রিক্স পড়াবো শুরু থেকে, এই বোর হয়ে গেছি। ঠিক আছে, নেক্সট সেমিস্টার হলো অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটিং নিব, CSE 490। আপনারা কেউ নিতে চাইলে নিয়েন। কি পড়াবো ঠিক করি নেই, অ্যাডভান্স জিনিসপত্র পড়াবো, এরর কারেকশান, অ্যালগোরিদম, পেপার পড়াইতে পারি, আপনাদের পেপার দিয়ে দিতে পারি, মানে যদি কেউ নেয় পেপার দিয়ে দিলাম, ক্লাসে এসে আপনারা এক্সপ্লেন করবেন সবাইকে। কমপ্লেক্সিটি থিওরিতে আমি নিজেই পারি না, পড়ে পড়াইতে হবে। আচ্ছা, কমপ্লেক্সিটি থিওরি আর অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দুইটা একটু আলাদা। আচ্ছা, ওটা অ্যালগোরিদম পড়ানোর সময় হয়তো আলোচনা হবে, হয়তো যদি নেন। হ্যাঁ, শেষ। বলেন, কারো কোনো মতামত? আমি শুনতে পারি নাই। ও চায়ের আটার মতো? চায়ের আটার মতো কেমনে? মানে আচ্ছা, সরি, আমি আসলে আপনার কথাটা হয়তো কমপ্লিটলি বুঝতে পারি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, আপনাদের কি ভাল লাগছে এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, চায়ের আটার মতো। ও ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়ান, আপনার একটা রিভিউ দিবেন, এন্ড অফ ক্লাস রিভিউ দেন, দিয়েই যান। আপনার কয়জন আছেন? 1 2 3 4 5 6 7। সময় যেহেতু আছে, দিয়েই যান। অনেক কিছুই পড়াইছি আসলে, মানে ব্রেড, হ্যাঁ, অনেক কিছুই হালকা হালকা করে টাচ করা হয়েছে। সো এই এটা 2 ভাগ করেন। এই আপনাদের তো একটা অফিসিয়াল রিভিউ দিতে হবে, দিছেন? ওই রিভিউটা আমাদের সবার রিভিউ দেয় না, বুঝছেন? মানে 2-3টা স্যাম্পল রিভিউ দেখায় খালি ফ্যাকাল্টিদের। আমার কাছে খুব উইয়ার্ড লাগে জিনিসটা, যে হ্যাঁ, ওইটার বেসিসে হইল আসলে কি হয় আমি জানি না, কারণ আজ পর্যন্ত তো কোনো টিচারকে কিছু হইতে দেখলাম না। একটা জিনিস হয় যে আমাদের যখন প্রমোশন রিভিউ হয় তখন আর কি এই ফ্যাকাল্টি রিভিউগুলো দেখা হয়, কিন্তু মানে ফ্যাকাল্টি রিভিউর উদ্দেশ্য তো শুধু প্রমোশন হওয়া উচিত না, রাইট?
বিকল্প প্রবলেম আসলে ফ্যাকাল্টিতে না কোর্স নিয়ে মানে কোর্সের থেকে কন্টেন্টের চেঞ্জ করবে হতে পারে, হতে পারে। এইটাতে বলছিল। আচ্ছা ঠিক আছে, এটা আপনি তো অনলাইন সাবমিশন করে ফেলছেন রাইট? আরেকটা করতে পারবেন এইটা অ্যাটাচ করে ওইটাতে? অনলাইন করি না। আচ্ছা হ্যাঁ, মানে আপনি তাহলে অনলাইনে করেন। অনলাইনে কেন করতে বলতেছি, কারণ এটা তো শুভ চেক করবে, শুভ তো বিদেশ, তো বেসিক্যালি অনলাইন কপি দেখে দেখে চেক করবে। আচ্ছা এটা হার্ড কপি রাখলাম, আপনার কাছে তো কপি আছে রাইট? আপনি অনলাইনে ইয়া করে তারপরে সাবমিট করেন। আচ্ছা আমি তখন আপনার কথা বুঝতে পারিনি, আমি শুনছি যে চায়ের আটা ঠিক আছে, আমি বুঝতেছি আটার সাথে কী সম্পর্ক, তারপরে হচ্ছে আচ্ছা আড্ডা। হ্যাঁ আনতে পারেন, নিবেন QC3? ইচ্ছা তো আছে। সারফেস কোড দেখি, যাইতে পারলে পড়াবো। সারফেস কোড পর্যন্ত যাইতে আসলে অনেক কিছু পার করা লাগবে, দেখা যাক।
ইনার অ্যালজেব্রা না, অতটা লাগে না। গ্রুপ থিওরি খুবই মিনিমাল অ্যামাউন্ট অফ গ্রুপ থিওরি লাগে কিছু কিছু অ্যালগরিদমে। যেমন একটা প্রবলেম আছে হিডেন সাব গ্রুপ প্রবলেম, ওইটার একটা কোয়ান্টাম অ্যালগরিদম আছে সলিউশন। ওই গ্রুপ থিওরি মানে আপনাকে ধরেন ক্লাসে বুঝাই দেওয়া সম্ভব। গ্রুপ থেকে খালি পস্টুলেটগুলো লাগে আর কি, এক্সামগুলো লাগে। অ্যালগরিদম পড়তে পারেন এখন আপনারা, এখন যতটুকু জানেন আপনারা অ্যালগরিদম পড়ার জন্য যথেষ্ট পরিমাণ জানেন। এখন যতটুকু জানেন আপনাদের ফান্ডামেন্টাল তৈরি হয়ে গেছে। এখন আপনার চাইলে পেপারও পড়তে পারেন। এখন আর কি যা পড়তে হবে ওইটা হলো আপনি স্পেসিফিক কোন জায়গা নিয়ে কাজ করতেছে ওইটার স্পেসিফিক পড়াশোনা করতে হবে। কিন্তু আর এর চেয়ে বেশি ফান্ডামেন্টাল আসলে খুব একটা লাগবে না। এখন ধরেন আপনি কোয়ান্টাম অ্যালগরিদম পড়তে চাইলে হয়তো কিছু জিনিস পড়বেন, এরর কারেকশন পড়তে চাইলে হয়তো কিছু জিনিস পড়বেন, এটসেট্রা এটসেট্রা। লেখা শেষ? কেউ একজন কালেক্ট করে আমাকে দিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের পরে খুবই ভালো লাগলো। নাইস, পরে ভালো লাগছে। আপনারা ওই যে জামাল নজরুল ইসলাম উইন্টার স্কুল হবে না, কে কে অ্যাটেন্ড করতেছেন? আপনি করবেন? আচ্ছা, সেই ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আমি জিআর পারি না, নাইলে করতাম। না না না, যে পড়াবে সে পারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।